আসসালামু আলাইকুম প্রিয়। আমি স্বচ্ছ রেজওয়ানুর রহমান। কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম এবং ঈদের শুভেচ্ছা। আজ 30শে মার্চ 2025। এখন বেলা 11টা বেজে 17 মিনিট। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাই। আমি মনে করলাম এই বিষয়টি শেয়ার করা প্রয়োজন। বাঙালি জাতির এখন একটা ক্রান্তিকাল চলছে এবং বাংলাদেশের রাজনীতিরও ক্রান্তিকাল চলছে। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে সম্মিলিতভাবে। ইনশাল্লাহ একদিন এই দুঃসময় থাকবে না। তো আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মোড়ক যারই হোক ভেতরে প্রোডাক্ট থাকবে আমেরিকার। এই বিষয়টি যদি আমি আরেকটু সুন্দর করে বলি তাহলে বলতে পারি যে মোড়ক যে কোম্পানিরই হোক ভেতরে প্রোডাক্ট থাকবে আমেরিকার। এবং আরেকটু ভালো করে যদি বলি তাহলে এভাবে বলতে পারি, মোড়ক বাংলাদেশের যে কোম্পানিরই হোক না কেন ভেতরে প্রোডাক্ট থাকবে আমেরিকার। এবার এই বিষয়টাকে একটু খোলাসা করে বলি। আমি মোড়ক বলতে আসলে বাংলাদেশের অভিভাবকদের বুঝিয়েছি, অর্থাৎ বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী অথবা বিভিন্ন রাজনৈতিক দল, এদেরকে আমি প্যাকেট বা মোড়ক হিসাবে উল্লেখ করেছি। তো আমার প্যাকেট আর প্রোডাক্ট বলতে আসলে আমি ক্ষমতাকে বুঝিয়েছি। তো আমার প্যাকেট বলতে বা আমার মোড়ক বলতে আমি এই দেশীয় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর দিকে ইঙ্গিত করেছি, বা বাংলাদেশের কোম্পানি বলতে বাংলাদেশের কোম্পানির মোড়ক বলতে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাইনবোর্ডকে আমি বুঝিয়েছি। আর প্রোডাক্ট বলতে আসলে আমি বুঝেছি ক্ষমতা, এবং ভেতরে প্রোডাক্ট থাকবে আমেরিকার। মানে হচ্ছে যে ক্ষমতায় যেই থাকুক না কেন, যে মোড়কে আসুক না কেন, অর্থাৎ যদি সেনাবাহিনী থাকে ক্ষমতায় বা শেখ হাসিনাকে আবার এসে পুনর্বাসন করা হয়, বা তারেক জিয়া ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসে, বা এই যে ছাত্র সংগঠন নব নব সৃষ্টি ছাত্র সংগঠন, যারা আপনার নাগরিক দল নামে আপনার তারা একটা রাজনৈতিক সংগঠনের রেজিস্ট্রেশন করেছে, এবং তারাও ধীরে ধীরে তাদের কর্মপ্রক্রিয়া নিয়ে এগিয়ে আসছে। তো এরাও যদি ক্ষমতায় থাকে, হ্যাঁ, তো আসলে এদেরকে যে কোনো একজনকে, বা ইউনূস সাহেব, হ্যাঁ, উনিও যদি ক্ষমতায় থাকেন, বা আমি ধরলাম জামাত, বিএনপি বা আওয়ামী লীগ, বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন যদি ক্ষমতা আসে, এই মুহূর্তে যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে, সেটা হচ্ছে যে আপনার তাহলে সে আমেরিকার মদদেই আসবে। এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে কেন আমেরিকা এতদিন ট্রাম্প আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তাহলে তো ট্রাম্প আনলে পরে আওয়ামী লীগকে আনবে, কেন আমেরিকা আওয়ামী লীগকে ছাড়া অন্য কাউকে আনবে? কথাটা এরকম না। আমি একটু খোলাসা করে দিচ্ছি আপনাদের। আসলে বিষয়টা হচ্ছে এই যে যারা পুঁজিবাদের আপনার চর্চা করে, বা যারা পুঁজিবাদকে লালন করে, যা পুঁজিবাদের সুবিধা যারা ভোগ করে, যে পুঁজিবাদ যাদের ব্যবসা, হ্যাঁ, তো পুঁজিবাদ বা ভোগবাদের এই যে একটা চর্চা, যারা এটা করে থাকে তাদের কাছে মূলত আসলে প্রিয়তা বলতে কোনো কিছু নেই, বা স্বজন বলতে কিছু নেই। তারা এটা তাদের ব্যবসা, তারা যেখানেই সুযোগ পাবে সেখানেই ব্যবসা করবে। এখন দেখেন, দীর্ঘদিন ধরে
বাংলাদেশ, আমি একটু শেখ হাসিনার পক্ষে কথা বলি, হয়তো এটা আপনাদের খারাপ লাগবে যারা শেখ হাসিনা বিরোধী বা শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বলছেন, হ্যাঁ আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার যদি বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আমি একটু তার পক্ষে কথাগুলো তার পক্ষে চলে যাচ্ছে। দীর্ঘ 17 বছর শেখ হাসিনা সরকার এই দেশকে শাসন করছে। একটা সরকার দীর্ঘমেয়াদে থাকলে পারে অটোমেটিক সেই দেশের কিছু উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়। আবার শেখ হাসিনা কী করছে, ইন্ডিয়াকে একটু সুবিধা দিয়ে বাংলাদেশের আপনার উন্নয়নের যে অবকাঠামোগুলো সেইগুলোকে সে খুব সুন্দরভাবে স্টাবল করছে, ডেভেলপ করছে এবং স্টাবল করছে। তো এতে কিছুটা হলেও বাংলাদেশের অর্থনীতি কিছুটা স্বয়ংসম্পূর্ণ দিকে গিয়েছে। সেইখান থেকেই সেই স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির বেদির উপরে দাঁড়িয়েই আসলে শেখ হাসিনা আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে। শুধু আমেরিকাকে না, সে অন্য একটা বৃত্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। সে কিন্তু এই ইন্ডিয়ার বলয় থেকে বের হওয়ারও চেষ্টা করছে। সে সে যখন দেখছে আমি মোটামুটি সমৃদ্ধ হয়ে আসছি, সে তার এই বেদিটাকে আরও মজবুত করার জন্য সে একটা নতুন কৌশল অবলম্বন করছিল। সে চীনের সঙ্গে গিয়েছিল এবং চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি সে সম্পাদন করছিল। প্রতিরক্ষা চুক্তি বলেন, বিনিয়োগ চুক্তি বলেন, ব্যবসায়িক চুক্তি বলেন, এই সব বিষয়গুলো সে চীনের সঙ্গে আপনার জোট বেঁধে বা চীনের সঙ্গে চুক্তি করে সে এদিক দিয়ে এগিয়ে যেতে চাচ্ছিল। এবং আসলে শেখ হাসিনার ইচ্ছা ছিল ইন্ডিয়াকে আমি বেশি লাভ, মানে ইন্ডিয়ার কাছ থেকে আমি যতটা লাভবান হয়েছি আমার বিনিয়োগ করতে হয়েছে তার চেয়ে অনেক বেশি, মানে আমার যেভাবে লাভবান হওয়ার কথা ছিল যেই বিনিয়োগে তার চেয়ে আমার বেশি বিনিয়োগ করে আমি এই পর্যন্ত লাভবান হয়েছি। তো আমি যদি চীনের সঙ্গে একটু হাত মেলাই বা চীনকে পাশে রাখি, হয়তো আমি ইন্ডিয়াকে এবং আমেরিকাকেও আমি নিয়ন্ত্রণ করতে পারবো আর কি। তারা এখন আমাকে নিয়ন্ত্রণ করছে, পরবর্তীতে গিয়ে আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো আসলে শেখ হাসিনার এই নীতিটা দ্বৈত নীতি ছিল এবং এটা একটা ফাঁদ ছিল। আসলে ফাঁদ তার নিজের তৈরি করা ফাঁদ, সে নিজেই পড়ে গিয়েছে। কীভাবে আমি আপনাদেরকে বলি, চীনের সঙ্গে যখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে গেছে, নানা চুক্তি সম্পর্ক স্থাপন করতে গেছে, শেখ হাসিনা বলছে যে আমি আমার অর্থনৈতিক সমৃদ্ধির কারণে আমি চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, এটা ইন্ডিয়াকে বলছে, কিন্তু ইন্ডিয়া কখন সেটা মেনে নেয়নি। এই মেনে না নেওয়ার ফলে আসলে আজকে কিন্তু শেখ হাসিনার এই পতন হয়েছে। হ্যাঁ, আচ্ছা আর একটা বলি যে আমেরিকাও কখনোই এই চীনের সঙ্গে এই এগিয়ে যাওয়ার বিষয়টাকে আমেরিকা ভালোভাবে দেখে নাই। কারণ বিষয়টা মাথায় রাখতে হবে যে চীন এখানে বাংলাদেশের বলয় ইন্ডিয়া এবং আমেরিকার পাশাপাশি হচ্ছে তারা তৃতীয় শক্তি, তারা তৃতীয় পক্ষ। তারা সুযোগ খুঁজতেছিল এখানে ঢোকার জন্য। হ্যাঁ, তো চীন যদি ঢুকে অবশ্যই আমেরিকা এবং ইন্ডিয়ার থেকে বেশি সুবিধা দেবে তার চীন, এ ব্যাপারে কোনো ভুল নাই। তো আমেরিকা আর ইন্ডিয়া চীনকে সেই সুযোগটা দিবে কেন, বা বাংলাদেশকেও তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সেই সুযোগটা দিবে কেন? তারা দেয়নি বলেই আমরা দেখেছি হিলারি ফাউন্ডেশন, হ্যাঁ, বা আমেরিকার যে বিভিন্ন ইয়েগুলো আছে, আপনার তারা তাদের মাধ্যমে নানাভাবে এই শেখ হাসিনা পতনের আন্দোলনে অর্থায়ন করেছে। এটা সত্য কথা, এটা কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, দিস ইজ রিয়েলিটি। তারা অর্থায়ন করেছে এবং তারা নানাভাবে অস্ত্র প্রবেশ করিয়েছে। এই চীনকে দিয়ে কিন্তু তারা অস্ত্র প্রবেশ করিয়েছে আমেরিকা, হ্যাঁ, এ অর্থায়ন করে। এবং দেখেন আজকে শেখ হাসিনার পতন হয়ে গেল। আচ্ছা, আমি শেখ হাসিনার ভালো মন্দ আসলে কিছু এখানে বলতে চাই না, আমি জাস্ট রিয়েলিটি সেটুকু বলেছি। তার অনেক খারাপ বিষয় থাকতে পারে বা আছে, হ্যাঁ, তার ভালো বিষয় আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বহির্বিশ্বের পুঁজিবাদী শক্তিগুলোর রাজনৈতিক অবস্থান এবং পররাষ্ট্র নীতিগুলো কি, আমি সেইগুলোই বিশ্লেষণ করছি আপনাদের কাছে, এবং বাংলাদেশ আসলে কী সংকটে আছে। এখন দেখেন, কিছুদিন আগে জাতিসংঘের প্রেসিডেন্ট সে বাংলাদেশে আসলো, একই সময় তুলসী গ্যাবার্ড ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলো। আসলে এখানে চুক্তির বিষয়টা তাদের সামনে এসে দাঁড়াইছে। ওই যে আমি আপনাকে বলছিলাম না যে আমেরিকার পররাষ্ট্রনীতি সব এক, কীভাবে এক। তার আগে ছোট্ট একটা গল্প বলি যে পুঁজিবাদী চর্চাটা আসলে কী রকম। ধরেন এক মহিলা, আমরা একটা গল্পে পড়েছি, এক মহিলা একটা অজগর সাপকে পালছে দীর্ঘদিন ধরে। তো একটা পর্যায়ে একদিন সে দেখে অজগর সাপটা তার সঙ্গে তার খাটে শুয়ে আছে, আরেকদিন তাকে পেঁচিয়ে ধরে শুয়ে আছে। তো এই আচরণটা তার কাছে, সেই মহিলার কাছে অস্বাভাবিক লাগছে। সেই মহিলা
আপনার প্রাণী বিজ্ঞানীর কাছে গিয়েছে। প্রাণী বিজ্ঞানী বলছে, সব কিছু শোনার পরে বলছে যে আপনি অজগর সাপটাকে হয় জাদুঘরে স্থাপন করেন, মানে জাদুঘরে দেন, চিড়িয়াখানায় ফেরত দিয়ে দেন, অথবা আপনি এটা বিক্রি করে ফেলেন। হ্যাঁ, আপনি আপনার বাড়িতে আর রাখেন না। কিন্তু এই কথা সেই মহিলা বিশ্বাস করে নাই যে অজগরটা তার ক্ষতির কারণ হতে পারে। সেই অজগরটাকে ভালোবেসেই সে তার পাশে রাখছে। একদিন দেখা গেল যে অজগর সাপটা তাকে খেয়ে ফেলছে। এখন তার মেয়ে, সেই মহিলার মেয়ে এসে আবার সেই প্রাণী বিজ্ঞানীর কাছে গেছে। তা বললো যে কারণটা কি? তখন প্রাণী বিজ্ঞানী বললো, দেখেন, অজগর সাপ হচ্ছে আপনার মাপ নিচ্ছে। আর আপনার মায়ের পাশে যতদিন শুয়েছিল আপনার মা মনে করছে যে হয়তো সে অতিরিক্ত আদর তাকে করছে বা ভালোবাসা দিচ্ছে। বাস্তবতা তা নয়। বাস্তবতা হচ্ছে সে তার পেটের মাপ নিয়েছে আপনার মায়ের পাশে শুয়ে, এবং আপনার মাকে পেঁচিয়ে ধরে যে আপনার মা তার পেটে ধরবে কি না। হ্যাঁ, যখন সে দেখছে ধরবে তখন সে গিলে খাই ফেলছে। তো আমেরিকার এই পররাষ্ট্রনীতির বিষয়টা হচ্ছে, প্রথমে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে জো বাইডেন সরকার বিনিয়োগ করছে, আর এখন সেই বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সময় আসছে। সেটা হচ্ছে ট্রাম্প করবে। কিভাবে করবে? ট্রাম্প এতদিন শেখ হাসিনা বা বাংলাদেশের পাশে থেকে তারা মাপ নিচ্ছে। হ্যাঁ, ইউনূস সরকারের কখন পাশে গিয়ে মাপ নিচ্ছে, কখন শেখ হাসিনার পাশে গিয়ে মাপ নিচ্ছে, অর্থাৎ তারা বাংলাদেশের মাপ নিচ্ছে। বাংলাদেশকে তারা কীভাবে তাদের পেটের মধ্যে ভরবে, হ্যাঁ, তাদের পেটটা ঠিক ওরকম বাংলাদেশের মাপের হয়েছে কি না, হ্যাঁ, বা এখন গলৎকরণ করা যায় কি না, এই মাপটা তারা নিচ্ছে। এটা আপনারা বলতে পারেন সেই মাপটা কীভাবে তারা নিচ্ছে। সেটা হচ্ছে সেই ব্রিটিশ সরকারের সেই দ্বৈত শাসননীতি, সেটা আবার ফিরে আসছে। কেমনে আরেকটু খোলাসা করে বলি। আমরা দেখেছি যে পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে, হ্যাঁ, যে লর্ড ক্লাইভ বা ওয়ারেন হেস্টিং, আমার জাস্ট এক্স্যাক্টলি নামটা মনে নেই, আমি দেখলে পরে বলতে পারবো, অনেক দিনের পুরনো ইতিহাস তো, অনেক আগে পড়ছি। তো তাদের দ্বৈত শাসননীতি ছিল হচ্ছে, অর্থাৎ নবাব থাকবে, মানে মোড়ক থাকবে হচ্ছে ইন্ডিয়ার বা মুঘলদের, আর শাসন করবে হচ্ছে তারা। হ্যাঁ, তো শাসন করবে হচ্ছে তারা, এবং বিভিন্ন মানে অর্থনৈতিক যতগুলো ব্যবসা বাণিজ্য যত কিছু থাকে সব তারা হজম করবে ওই নবাবের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে যে বললাম না, আমি এর আগে বলছি যে মোড়ক হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের একটা যে কোনো কোম্পানির হোক না কেন, মোড়ক বাংলাদেশের যে কোম্পানির হোক না কেন, হ্যাঁ, প্রোডাক্ট হচ্ছে আমেরিকার, অর্থাৎ ভেতরে যে বস্তুটা, যে জিনিসটুকু থাকবে, যে ক্ষমতাটা থাকবে, সেটা আমেরিকার থাকবে। হ্যাঁ, তো এখন আমেরিকা আসলে সেই নীতি আগাছে। দেখেন আপনার কী করলো প্রথমে তারা, জো বাইডেন এবং ট্রাম্প, হিলারি, এরা বিপরীতমুখী বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে আসলে বাংলাদেশের মানুষকে হেপনোটাইজ করলো। হেপনোটাইজ করার পরে দেখেন জাতিসংঘের প্রেসিডেন্ট আসলো আপনার বাংলাদেশে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আসলে সে প্রস্তাব নিয়ে আসছিল, সে চুক্তি নিয়ে আসছিল যে তুমি যদি আমেরিকার এই নীতিগুলো মানো, আমেরিকা শর্তে যদি এই শর্তে থাকো, তাহলে আমরা তোমার সঙ্গে তোমার সংস্কারের পাশে আছি এবং তুমি ক্ষমতায় থাকবা, এটা ফাইনাল। আচ্ছা, এরপরে আবার তুলসী গ্যাবার্ডও ইন্ডিয়াতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বললো যে ঠিক আছে, আপনি যদি আমেরিকার সঙ্গে থাকেন বা আমেরিকা যা বলে তাই শোনেন, চুক্তিগুলো যদি মানেন, শর্তগুলো যদি মানেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপরে তারা আমেরিকা আর একটা খেলা খেলছে দেখেন, সেটা হচ্ছে, এ কথা না বললেই নয়, এ কথাটা বলা উচিত। আমি জানি না কে কীভাবে নেবে, কারণ জামাতকে ৭১-এর প্রেক্ষাপট বাদে, হ্যাঁ, আমার কাছে ওরকম ভালো মানে নেতিবাচক কিছু এখন আমার চোখে পড়ে নাই। ৭১-এর প্রেক্ষাপটটা ভিন্ন ইস্যু, আমি সে বিষয়ে কথা বলবো না, এটা যারা রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারা বলবেন। আমি আসলে এটা বলতে যাচ্ছি যে জামাতকে হয়তো আমরা শুনেছি সিআইএ বা আমেরিকা এতদিন যাবৎ ভারতবর্ষের পেছন থেকে মদদ দিয়েছে, যদি তাই হয়ে থাকে। কিন্তু একটা বিষয় আমেরিকার বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে জামাতের যারা সক্রিয় সদস্য বা নেতাকর্মী, তারা কিন্তু এই দেশেরই জনগণ, এই দেশের নাগরিক। তো যেহেতু তারা এই দেশের নাগরিক, তারা দেশের বাইরে গিয়ে আমার মনে হয় না কিছু করবে। এজন্যই জামাত আমেরিকার ছত্রছায়া থেকেই ভেতরে ভেতরে তারা নিজেদের একটা বৃহৎ অবকাঠামো তৈরি করে ফেলছে। আপনি একটু মিলিয়ে নেবেন, আমার এই কথাটা হয়তো ভুলও হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার কাছে এরকম মনে হচ্ছে যে জামাত ভেতরে ভেতরে একটা বৃহৎ অবকাঠামো তৈরি করে ফেলছে। সেটা বাংলাদেশের ভিতরেই বলেন আর বহির্বিশ্বের প্রেক্ষাপটেই বলেন, আন্তর্জাতিকভাবেই বলেন না কেন, পৃথিবীর সমস্ত জায়গায় জামাত তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং বাংলাদেশে খুব মজবুত অবকাঠামো বা বেদি তারা তৈরি করে ফেলছে। সব জায়গায় জামাতের লোক আছে, জামাতের কর্মী আছে, জামাতের কমিটি আছে, জামাতের সংগঠন আছে। এখন জামাতের যে কাজটা, জামাত শুধু জনসম্পৃক্ততা তৈরি করবে, যেটা তাদের এতদিন ছিল না। তারা এতদিন কর্মী তৈরি করছে এবং অবকাঠামো তৈরি করছে আর কমিটি তৈরি করছে। এখন তারা জনগণের সঙ্গে একটা সম্পৃক্ততা তৈরি করবে। এইটা আমেরিকা বুঝতে পারছে। জামাতকে যদি ক্ষমতা দেই বা জামাতের সঙ্গে